আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্বি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ও সেনা প্রাঙ্গণের কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর সারা দেশে খুলেছে মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। দেশের বিভিন্ন অঞ্চলে 24 ঘন্টার হিট অ্যালার্ট জারি। সাতক্ষীরার তীব্র গরমে অক্সিজেন সংকটে মারা যাচ্ছে চিংড়ি, ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা, লক্ষ্যমাত্রা অর্জিত না হবার আশঙ্কা। বাগেরহাটে সুন্দরবনের গহীনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, নৌবাহিনী ও কোস্টগার্ড। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা সেনানিবাস এলাকায় নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP ও সেনা প্রাঙ্গণের কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে নতুন নির্মিত ভবনটির উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে প্যাথোলজি ভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। প্যাথোলজি কার্যক্রমের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করেন সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ। নতুন এই প্যাথোলজি ল্যাবের উদ্বোধন শেষে সকাল 10:30টায় প্রধানমন্ত্রী আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন। তাপপ্রবাহের ছুটি শেষে আজ রোববার খুলছে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। তবে তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণী কার্যক্রমের যে অংশটুকু শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সেসব কার্যক্রম সীমিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে। এর আগে প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে গত 28 এপ্রিল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। পরের দিন হাইকোর্ট দেশের সব প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বন্ধের নির্দেশ দেন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে স্কুল, কলেজ খোলার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয় ও আবহাওয়া পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? জি উর্মি, যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে যে তীব্র তাপদাহের কারণে কিন্তু সারা দেশে বিভিন্ন জেলায় বিভাগে কিন্তু যে শিক্ষা মন্ত্রণালয় বেঁধে দেওয়া যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা, সেটি কিন্তু গতকালকে বন্ধ থাকার পরে আজকে কিন্তু রংপুরের সব ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো কিন্তু খোলা রাখা হয়েছে। তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে এই তীব্র তাপদাহে আজকে কিন্তু আমরা জানি যে গতকাল থেকে কিন্তু আমরা বৃষ্টি, অর্থাৎ যে বৃষ্টির কাঙ্ক্ষিত দেখা, সেটি কিন্তু রংপুরের বিভিন্ন জায়গায় মিলেছে। তবে আজকে যদি বলি যে রংপুরের বিভিন্ন এলাকায় কিন্তু আমরা আবহাওয়া অফিসের তথ্য মতে কিন্তু আমরা জেনেছি যে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রংপুর আবহাওয়া অফিসের তথ্য মতে। তবে আপনাকে জানিয়ে রাখি যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে আমরা দেখেছি যে হঠাৎ করেই শিক্ষা মন্ত্রণালয় একদিনের ছুটি যখনই দিয়ে দেয়, তখনই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং অভিভাবকরা এবং বিশেষ করে শিক্ষকরা কিন্তু একটা শঙ্কার মধ্যে পড়ে যায়। আমরা একটু কথা বলবো যে আমি যে কলেজটিতে রয়েছি, কলেজের যে প্রিন্সিপাল রয়েছে, আসলে এই যে কলেজ হঠাৎ করে যে শিক্ষা মন্ত্রণালয় একদিনের ছুটি বেঁধে দেওয়া হয়, এক্ষেত্রে কি আসলে খোলার পরে শিক্ষার্থীরা কেমন উপস্থিতি পায়? উপস্থিতি তো খুবই কম। তারপরেও হঠাৎ বন্ধ দেওয়াতে শিক্ষার্থীদের সঙ্গে আমাদেরও কোনো যোগাযোগ হয় না, বা টিচারদেরও তেমন কোনো যোগাযোগ করতে পারি না, এবং আমরা একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যাই। আপনারা কি চান যে এইরকম? হ্যাঁ, আগের মতোই যদি এই ইয়াটা করে তাহলে মানে সময়সূচি অনুযায়ী আগে যেমন চলছিল, বা ওই যে শনিবার বন্ধ ছিল, বা আমরা যেভাবে আগে চালাইছিলাম ওইভাবে চালালে আমার মনে হয় সবচেয়ে ভালো।
ধন্যবাদ। আপনি যেমনটা শুনছিলেন যে আসলেই যে শিক্ষকরা যেটি বলছিলেন যে শিক্ষা মন্ত্রণালয়ে যে ছুটিটি দেওয়া হয় সেটি যদি পূর্ব নির্ধারিতভাবে দেওয়া হয় তাহলে কিন্তু যে শিক্ষার্থী এবং অভিভাবকরা তাহলে কিন্তু তাদের যে সন্তানদের কিন্তু নিয়মিত স্কুলে পাঠাতে পারবেন। কারণ আজকে দেখা গেছে যে গতকালকে স্কুল কলেজ সবকিছু বন্ধ থাকার পরে আজকে যে খোলা রয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক অভিভাবক এবং শিক্ষার্থীরা কিন্তু জানতে পারে না যে আসলে আগামীকালকে স্কুল কলেজ খোলা রয়েছে। তবে সব মিলে যদি বলি যে আজকে রংপুরে কিন্তু যে সকাল থেকে কাঙ্ক্ষিত সূর্যের দেখা সেটি কিন্তু রংপুরে নাই। এখন একেবারেই যে বাতাসের আর্দ্রতা এবং আকাশে যে মেঘের জনসংখ্যা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে আবহাওয়া অফিসের তথ্য মতে আগামী কদিন কিন্তু যে বৃষ্টির আভাস কিন্তু রয়েছে এবং রাত্রে বিশেষ করে আজকে রাত্রে কিন্তু বৃষ্টির আভাস রয়েছে রংপুর অঞ্চলে। তবে সব মিলে যদি বলি যে বিশেষ করে এই রংপুর অঞ্চলের বিভিন্ন যে খাল বিলগুলোতে যে নিচু জায়গাগুলোতে যে চাষাবাদ করেছেন বোরো রোপণ চাষিরা তারা কিন্তু একটা শঙ্কা করছেন যে এই মুহূর্তে রোপণ অর্থাৎ যে রোপণকৃত প্রধান সেটি কিন্তু ঘরে তোলার সময় এই সময় যদি কালবৈশাখী ঝড় বা যে বেশি বৃষ্টিপাত হলে কিন্তু তাদের যে বোরো ধান সেটি কিন্তু ঘরে তোলা নিয়েও কিন্তু শঙ্কায়িত রয়েছেন। তবে বিশেষ করে কিন্তু মানুষের যে কাঙ্ক্ষিত বৃষ্টি সেটি কিন্তু প্রত্যাশা করছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু আমরা দেখেছি যে মানুষজন কিন্তু এই রংপুরের মানুষজন কিন্তু তাদের যে ইস্তেখার নামাজ কিন্তু আমরা আদায় করতে দেখেছি। এই ছিল আমার কাছে রংপুর থেকে উর্মি তাপদাহের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে উত্তরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয় ও আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান। দেশের বিভিন্ন অঞ্চলে জারি রয়েছে 24 ঘন্টার হিট অ্যালার্ট। এর মধ্যে 2 অঞ্চলে 80 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদী বন্দরকেও 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মে মাসে সামগ্রিকভাবে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরায় প্রচণ্ড তাপপ্রবাহে অক্সিজেন সংকটে মারা যাচ্ছে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি। ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে। এ সময় ঘেরে পানির গভীরতা বৃদ্ধি, অক্সিজেন ট্যাবলেট দেওয়া সহ নানা পরামর্শ মৎস্য কর্মকর্তাদের। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। সাতক্ষীরা এবছর ছোট বড় মিলে 55,000 ঘেরে বাগদা চিংড়ি চাষ হয়েছে। তবে চলতি মৌসুমে দীর্ঘদিন একটানা তাপদাহের কারণে অধিকাংশ ঘেরে ব্যাহত হচ্ছে চিংড়ি উৎপাদন। তীব্র গরমে অক্সিজেন সংকটে মারা যাচ্ছে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাতক্ষীরার চাষিরা। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় দেখা দিয়েছে শঙ্কা। এত পরিমাণ তাপ, এই তাপে যারা মাছ টেকতেছে না, তাপমাত্রার কারণে আরো নোলা বৃদ্ধি হচ্ছে, অক্সিজেন ঘাটতি হচ্ছে, এর জন্য আমাদের মাছ মারা যাচ্ছে। বাচ্চা এসে আমাদের পানিতে টিকতিস না, বাঁচতিস না। চাষিরা বলছেন খালগুলো সচল থাকলে পর্যাপ্ত পানি সরবরাহের মাধ্যমে পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যেত। আমরা স্যাবত মারতেছি, স্যাবত মেরি গর্ত করি, সেখানে ছাড়ার চিন্তা ভাবনা করতে, তাও বেচতেছে না মাছ। সূর্যের যে তাপ, যার কারণে এখন আমাদের এই মাছ মারা যাচ্ছে, আমাদের আটনে মাছ পড়তেছে না। চেষ্টা করতেছে পানি বেশি দেওয়ার জন্য, আর মৎস্য চাষের জন্য কিছু তথ্য তারা দিচ্ছে, সেই তথ্য অনুযায়ী চলতেছি। এই খাল অবমুক্তর মাধ্যমে পানি জানি সঠিকভাবে জোয়ার ভাটা খেলতে পারে এবং আমরা এই পানি ঘেরে নিয়মিত দেওয়ার মাধ্যমে মাছগুলোকে বাঁচাতে পারি, তার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে বিনীত আবেদন থাকবে। সংকট মোকাবেলায় পানির গভীরতা বৃদ্ধির পাশাপাশি অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ ও ছায়ার ব্যবস্থা করার পরামর্শ মৎস্য কর্মকর্তাদের। চাষিদের আমরা পরামর্শ দিচ্ছি যে অক্সিজেনের ট্যাবলেট যারা সংরক্ষণ করে রাখে, বিশেষ করে ভোর রাতে বা রাতে শতক প্রতি 1 ফুট পানির গভীরতার জন্য একটা করে ট্যাবলেট যারা ব্যবহার করবে এবং পানি দেওয়ার সুযোগ থাকলেই ডিপ টিউবওয়েলের মাধ্যমে বা অন্য উৎস থেকে পানি সরবরাহ করবে ঘেরে। এবছর সাতক্ষীরায় বাগদা চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 30,000 মেট্রিক টন। SM হামিম, মাই টিভি। বাগেরহাটের সুন্দরবনের গহীনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট
নৌবাহিনী ও কোস্টগার্ড কাজ শুরু করেছে। সকাল 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। স্থানীয়রা জানায় আগুন সুন্দরবনের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আলোর স্বল্পতা ও পানির উৎস দূরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি। ফায়ার সার্ভিসের পাশাপাশি বন বিভাগ ও গ্রামবাসী আগুন নেভাতে কাজ করছে। কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকার অনেক বড় ক্ষেতের ধান এখনো পাকেনি, অথচ কৃষকরা এই আধা পাকা ধানই কেটে নিচ্ছেন। এর কারণ বন্য হাতির আক্রমণ। সেই সঙ্গে 2 সপ্তাহ ধরে হাতির পালকে প্রতিরোধ করতে তারা ফসল রক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছেন। আহত হয়েছেন অনেকে। প্রতিনিধি আব্দুল্লাহ রানার তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। শেরপুর সীমান্তে মানুষ হাতির দ্বন্দ্ব পৌঁছে গেছে চরমে। শেরপুরের নলিতাবাড়িতে ভোরে ক্ষেতের পাকা ধান রক্ষা করতে গিয়ে বন্য হাতির আক্রমণে আহত হয়েছে 2 কৃষক। স্থানীয়রা জানায় 35 থেকে 40টি বন্য হাতি বাচ্চা সহ দল বেঁধে প্রায় 20 দিন ধরে বাতকুচি, টিলাপাড়ি, পাহাড়ি অঞ্চল সহ আশেপাশের গ্রামগুলোতে তাণ্ডব চালিয়ে আসছে। গত সপ্তাহে হাতির পায়ে পিষ্ট হয়ে উমর আলী নামে এক কৃষক নিহত হয়। 6-7টি বসতঘর ভেঙে পাকা ধান খেয়ে ফেলে হাতির দল। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় 35 থেকে 40টি হাতি বাচ্চাসহ প্রবেশ করে বুরুঙ্গু কালাপানি গ্রামে, হামলা করে ফসলের মাঠে। এক পর্যায়ে গ্রামবাসী হাতির দলকে তাড়া করে, হাতিও তাদের পাল্টা ধাওয়া দেয়। এ সময় একটি হাতির পায়ে পিষ্ট হয় খলিল মিয়ার বাম পা। অপরদিকে হাতি সুর দিয়ে পেঁচিয়ে আলম মিয়াকে ছুঁড়ে ফেলে, এতে গুরুতর আহত হন 2 জন। তখন আমি তো ফিরেতে ফিরতে আমি একটু পাশে পড়ে গেছি, তখন হাতি আমার আক্রমণ শুরু করছে। তখন আমি আমার যখন আক্রমণ তখন পড়ে যাওয়ার লগে আমার পায়ের মধ্যে ফাড়া লাগছে, কিন্তু আমার দেখে আয়রা সরকারের কাছে আমাদের করজোরে অনুরোধ যে আমাদের এই ব্যবস্থাটা হাতের জন্য যে করে দেয়, জেনারেটরের ব্যবস্থাটা করে দেয়। 3 দিনে বুরুঙ্গা কালাপানি এলাকায় হাতির আক্রমণে কয়েকজন কৃষকের 5 থেকে 6 একর জমির পাকা ধান নিঃশেষ হয়ে গেছে। ধ্বংস হয়েছে কাঠবাগান, তাই কৃষক ভয়ে আধা পাকা ধান কেটে ফেলছে। হাতি তাড়ানোর একমাত্র হাতিয়ার হলো মশাল এবং ডিজেল। এই ডিজেলের মাধ্যম ছাড়া লাইট বা কোনো টর্চ লাইটে এই হাতিকে তাড়ানো যায় না। গ্রামবাসী জানায় হাতি তাড়াতে প্রয়োজনীয় ডিজেল ও লাইট পায় না তারা, তাই হাতি তাড়ানোর প্রয়োজনীয় সরঞ্জাম সহ সোলার ফেন্সিং ও জেনারেটরের দাবি জানান তারা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে বাস চালক ও হেলপারকে মারধরের জেরে জড়িতদের বিচার দাবিতে শনিবার সন্ধ্যার দিকে ফের বিক্ষোভ ও ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। দ্বিতীয় দফা বিক্ষোভের এক পর্যায়ে মাহিন্দ্রা চালকদের সঙ্গে সংঘর্ষে জড়ান বাস শ্রমিকরা। এ সময় 2 গ্রুপের অন্তত 15 শ্রমিক আহত হয়। 2 গ্রুপের সংঘর্ষে প্রায় অর্ধশত বাস ও মাহিন্দ্রা ভাঙচুর করা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে 1 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এরপর বাস চলাচল শুরু হয়। আজও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বাস চালক ও হেলপারকে মারধরের ঘটনার বিষয়ে বরিশাল বাস স্ট্যান্ডে আজকের পরিস্থিতি কেমন? উর্মি, যেমনটা জানতে চেয়েছেন, আপনি জানেন যে আসলে গতকাল থেকে আজ এখন পর্যন্ত কিন্তু বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল উত্তপ্ত রয়েছে এবং পর্যায়ক্রমে আসলে ধাপে ধাপে দফায় দফায় কিন্তু শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। গতকাল রাতে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে 3 হুইলার, অটো, মাহাঙ্গা সব মিলিয়ে এই কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এখন পর্যন্ত উত্তপ্ত রয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের নিষিদ্ধ নিরাপত্তা রয়েছে, র্যাব, তারপর শ্রমিক সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা দাবি করছে যে তারা এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেনি, আন্দোলন করছে শ্রমিকরা। কারণ শ্রমিকরা বলছে তাদের যে গাড়ির আসলে হর্ন দেয়াকে কেন্দ্র করে বাক বিতণ্ডার এক পর্যায়ে আসলে এই শ্রমিক সংগঠনের যে সংঘর্ষ বা বিরোধ সেটা হয়। সেই থেকে কিন্তু বরিশালের অভ্যন্তরীণ সহ দূরপাল্লার সকল রুটের বাস চলাচল বন্ধ রেখেছে গতকাল থেকে এখন অবধি পর্যন্ত। এই মুহূর্তে আমার সামনে রয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের, যিনি এই কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণ করেছেন। আমি একটু কথা বলে জানতে চাইবো আসলে পরবর্তী আপডেট কি রয়েছে এখন পর্যন্ত, বা এই ঘটনায় কোনো আটক আছে কিনা, মামলা হয়েছে কিনা, বা এই যে সাধারণ যাত্রীরা রয়েছে তাদের নিরাপত্তার জন্য গন্তব্যে পৌঁছানোর জন্য কি ব্যবস্থা নিচ্ছেন?
ধন্যবাদ আপনাকে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য এখানে আছে, পাশাপাশি র্যাবের সদস্যরাও আছে। এই মুহূর্তে হচ্ছে যে ঢাকার যে পরিবহনগুলো আছে সেগুলো চলাচল করছে। অভ্যন্তরীণ যে পরিবহন আন্তঃ উপজেলা যেগুলো গাড়িগুলো সেগুলো হচ্ছে যে সকাল থেকে বন্ধ ছিল, তবে কিছুক্ষণ আগে চালু হয়েছে, তারাও একটা দুটা করে গাড়ি ছাড়ছে। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের অনুকূলে আছে, তারপরেও থমথমে অবস্থা যেটা বিরাজ করছে। আমরা উভয়ের সাথে কথা বলছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা বলে বিষয়টা যাতে করে পরবর্তী আর কোনো সংঘর্ষের রূপ না নেয়, এই জন্য আমরা চেষ্টা করছি এবং আমি আশা করছি এটা আসলে ঠিক হয়ে যাবে। যেমনটা জানাচ্ছিলেন পুলিশের এই দায়িত্বে থাকা কর্মকর্তা, তো পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখি, সাধারণ মানুষ একদিকে প্রচন্ড গরম, তার উপরে তারা গন্তব্যে যাওয়ার তারা, সব মিলিয়ে কিন্তু যারা বাসের যাত্রী রয়েছেন তারা আসলে ভালো নেই এবং তারা দাবি করছেন যে ছোট বড় যেসব পরিবহনে তারা দূরপাল্লায় পৌঁছবে সেটাও আসলে খুবই কষ্টসাধ্য। অনেকের সাথে বোঝা থাকেন, শিশুরা রয়েছেন, সব মিলিয়ে বরিশালের এই পরিস্থিতি তারা চাচ্ছেন না। অচিরেই এই প্রচন্ড গরমের মধ্যে যাতে আর যাত্রীদেরকে কোনোভাবে বাস চলাচল বন্ধ থাকার যে দুর্ভোগ, সেই পরিবেশ যেন সৃষ্টি আর দীর্ঘ না হয়, অচিরেই সকল রুটের সকল বাস চলাচল করে এবং এক্ষেত্রে শ্রমিক নেতাদের যে হস্তক্ষেপ রয়েছে সেটা তারা কিন্তু দাবি করছেন। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে বাস চলাচলের সবশেষ পরিস্থিতি যতটুকু ছিল। উর্মি। সদ্য প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ আজকের মতো বন্ধ রাখা হয়েছে। সকাল 10:30টার পর আপিল বিভাগ ও বেলা 11টার পর হাইকোর্টের কোনো বেঞ্চ বসবেন না। সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই সিদ্ধান্তের কথা জানান। বৃহস্পতিবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল 4:40 দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এজে মোহাম্মদ আলী। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ও সেনা প্রাঙ্গণের কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর সারা দেশে খুলেছে মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। দেশের বিভিন্ন অঞ্চলে 24 ঘন্টার হিট অ্যালার্ট জারি। সাতক্ষীরায় তীব্র গরমে অক্সিজেন সংকটে মারা যাচ্ছে চিংড়ি, ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা, লক্ষ্যমাত্রা অর্জিত না হবার আশঙ্কা। বাগেরহাটে সুন্দরবনের গহীনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, নৌবাহিনী ও কোস্টগার্ড। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।